তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত উনি কি বলছেন, সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে? And that was the magic sentence. বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনূস সাহেব করবেন না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে ভাই, দুনিয়াটা এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না, এত সোজা না রে ভাই। কালকে আলী রিয়াজ সাহেবের একটা বক্তব্য ছাপছেন, সেখানে আবার লিখতেছে, আলী রিয়াজ সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রথম আলো নিজেই তো তাদের সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে কি সংবিধান বিশেষজ্ঞ অভাব ছিল? ভাই আলী রিয়াজ সাহেব হলো জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই, আমার ডাইরেক্ট টিচার, আমি ওনার ক্লাস করেছি। জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, সংবিধান বানায়। আচ্ছা বানানো তাও মানলাম, উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকার নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই? আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন, আমাদের ওই জায়গায় জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার প্রয়োজন নিয়ে আসছে কামাল আহমেদকে, সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তার সে বুঝে মনে করে তার প্রথম একবার নিয়ে আসছিল, আইনে নিয়ে কয়েক মাস পরে বিদায় করছে যে এই জিনিস চলবে না। ভাই বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘ্রাণকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই আপনি সংস্কার করবেন, সেটা যে সংস্কারে আপনি করেন না কেন। এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়, এক নম্বর কথা। দেখেন একটা কথা বলে শেষ করি, যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সৎ ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা ফালাই দিবে, বলবে এটা কি আমাদের অনেক বেটার। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইনক্লুড করতে পারতো। তো আপনি প্রথমেই তো ওদেরকে বাইর করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে কাকে দিয়ে বিদেশি জিনিস নিয়ে আসতেন? বিদেশি দুই লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হলো আলী রিয়াজ। কারণ ডক্টর ইউনূস সাহেব সময় দিতে পারবে না, ভার্চুয়ালি আলী রিয়াজই করবে, বিদেশি মাল। কেমনে আপনি কি বলেন বুঝে রাখছো ভাই? জাতীয় ঐক্য যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, তো জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি জাতীয় ঐক্যের কথা ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে। ডাক্তার আব্দুল নূর তুষার, এই সংস্কারের বিষয়ে আপনার কোনো নিশ্চয়ই আপনার মন্তব্য আছে, আপত্তির জায়গা আছে? যেভাবে সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন 1 লক্ষ সুপারিশ দিচ্ছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া মাত্রই ত্রিপক্ষীয় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, গুবলেট দেখছেন কি? প্রথম বিষয়টি হচ্ছে যে সংস্কার কিন্তু একটি ক্রম প্রসারমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু চলতেই থাকে। আপনি যদি দেখেন প্রতিনিয়ত সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? ফ্যাশন। এই বছর যে ফ্যাশন আছে আগামী বছর থাকে না, লোকে এটাকে সংস্কার করে ফেলে। এবং আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সংস্কার হয় কিসের? সবচেয়ে বেশি সংস্কার হয় সংস্কৃতি। আপনি দেখবেন আমরা 20 বছর আগে যে গান শুনতাম সেই গান এখন পুরোনো গান, আমরা নতুন গান। 20 বছর আগে যে ছবি দেখতাম সেই ছবি এখন পুরোনো ছবি, নতুন ছবি। সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার। এই সরকার যেটি বলছেন রাষ্ট্রের পরিচালনা, রাষ্ট্রের পরিচালনা সংস্কার করতে গেলে প্রথম বিষয় হচ্ছে জনগণকে সেই সংস্কারের জন্য উপযুক্ত হবে। আপনি আমেরিকা থেকে এসে আমেরিকার সেই বিশাল উচ্চ মানের ধারণা থেকে এসে আপনি এখানে একটা সংস্কার করবেন, সেই সংস্কার তো জনগণ বোঝেই না। জনগণ বোঝে কি?
জনগণ বোঝে মেম্বার সাহেব, জনগণ বোঝে চেয়ারম্যান সাহেব, জনগণ বোঝে এমপি সাহেব, জনগণ বোঝে মন্ত্রী সাহেব, জনগণ বোঝে প্রধানমন্ত্রী, এগুলো বোঝে। জনগণ বোঝে নেতার পিছনে হাঁটলে 500 টাকা পাওয়া যায়। আপনি জনগণের অভ্যাস সংস্কারের কোনো চেষ্টা করেছেন? আপনি জনগণকে এখনো পর্যন্ত কোথাও ভোট দিতে দিয়েছেন? কোন কাজে জনগণের রায় নিয়েছেন? কোন একটা কমিটি করেছেন? কোন একটা সাধারণ সংগঠন, ধরেন ডাক্তারদের সংগঠনের নির্বাচনের কথা ছিল এই বছর সেপ্টেম্বর মাসে, নির্বাচনটা হয় নাই কেন? সংস্কার হোক। সংস্কারের মূল লক্ষ্য কি? সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে একটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া বা দুইটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, নিজেদের পিঠ বাঁচিয়ে সংস্কার করে চলে যাওয়া। এগুলো যদি লক্ষ্য হয় তাহলে তো মূল লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংস্কার যদি করতেই হয় তাহলে প্রথমত সংস্কারের রূপরেখা দিতে হবে এবং সংস্কারের অংশীজন যারা তাদের কাছ থেকে মতামত দিতে হবে। সংস্কার তো 1 বছর বা 2 বছর এটা করে দিব, 6 মাসে করে দিব, এইভাবে বলার কোনো সুযোগই নাই। তারপরে যেটি ঘটেছে, সংস্কার যারা করছেন বা করতে এসেছেন তারা অনেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না, তারা বাংলাদেশে থাকেনি না। যে লোক ঢাকা শহরে রাস্তা চালায় না, ধরেন গাড়ি চালায় না, সেই লোক হচ্ছে ট্রাফিক আইন সংস্কার করবে। এটা কি সম্ভব? আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, এই সরকারের অধিকাংশ উপদেষ্টা বিদেশে পড়াশোনা করেছেন, অধিকাংশ উপদেষ্টা বছরের মধ্যে অন্তত 30 থেকে 50 দিন বিদেশে থাকেন। এই সরকারের সংস্কার কমিশন গুলিতে অধিকাংশ লোকজন বিদেশে পড়াশোনা করেছেন এবং বিদেশে পড়াশোনা করলে এটাকে একটা বিশেষ যোগ্যতা হিসেবে দেখেন। আমি এদের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছে এসে ব্যাটারি রিক্সাওয়ালারা বললো আমরা চালাবো না, এই রিক্সায় যানবাহন পৃথিবীর কোথাও কোনো সায়েন্সে কোথাও নাই, এটা একটা অনিরাপদ যানবাহন, পৃথিবীর কোনো দেশে এইরকম যানবাহন নাই, এই সরকার সেটা মেনে নিল। এত বিদেশে পড়ালেখা করে কেন ব্যাটারি রিক্সা তুলতে পারলো না? জনগণের চাপের কাছে জনগণ মেনে না নিলে আপনি তো ব্যাটারি রিক্সা তুলতে পারেন। অর্থাৎ ব্যাটারি রিক্সা একটা ভয়াবহ দুর্ঘটনার জিনিস। জনগণের সাথে আলোচনা না করলে আপনি সাধারণ সড়ক দুর্ঘটনা পর্যন্ত কমাতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি, মাওয়াতে একটা ভীষণ দুর্ঘটনা হয়েছে। যে কোনো টোল বুথে বাস ঢুকতে পারবে কেন, এই প্রশ্নটা কেউ করছে না। আপনি আমাকে বলেন তো, আপনি তো বিদেশে থাকেন, বাস রাস্তার মাঝখান দিয়ে চলে না? কারণ বাসের কাজই হচ্ছে কিছুক্ষণ পর পর সে বাম দিকে অথবা ডান দিকে ট্রাফিকের আইন অনুযায়ী থামবে। সেজন্য বাস কি করে, ওই ফুটপাতের কাছে দিয়ে চলে, যাতে সে সারাক্ষণ ডাইনে বামে করে অন্যের রাস্তা বন্ধ না করে। টোল বুথে যে কোনো বুথের মধ্যে বাস ঢুকতে পারবে, বাসের বুথ ট্রাকের বুথ আলাদা হবে, পুরোপুরি বাস ঢুকবে একটা আলাদা টোল বুথে। একটা বাস ঢুকলো, একটা গাড়ি এবং একটা মোটরসাইকেল আর ওই দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে গেল, সে কি ব্রেক ফেল করেছিল না কি করেছিল সেটা বোঝা গেল না। কিন্তু এটা কিন্তু খুব সাধারণ একটা আইন করলে থামিয়ে দেওয়া যায় যে বাস ঢুকবে এই রাস্তা। আপনি ওই রকেট সায়েন্সে পড়াশোনা করে এসে ব্যাটারি রিক্সার দেশে সেটা চালিয়ে দিলে উনি আলী রিয়াজ হন বা নায়ক রিয়াজ হন, কিছু আসতে যায় না। আগের সরকারের প্রধানমন্ত্রী নায়ক রিয়াজকে এক পাশে আর ফেরদৌসকে আরেক পাশে নিয়ে ঘুরতো, কিছু হয় নাই। এফডিসি থেকে লোক এনেও যেমন সংস্কার হয় না, ওই রকম আমেরিকা থেকে লোক এনেও সংস্কার হবে না। এই ভদ্রলোক বাজার থেকে বের হলে কারণ বাজারে গিয়ে মাছ পাড়া দিয়ে বাজার করেন না, উস্কা খেয়ে কলার খোসায় পড়ে যান না। আমি কারণ বাজারে যে আমি জানি যে কারণ বাজারে কলার খোসা হচ্ছে সবচেয়ে বড় বিপদ, কারণ বাজারে তরকারির পচা গন্ধ হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই ভদ্রলোক জানেন না যে সংবিধান সংস্কার করতে গেলে সাধারণ মানুষ আসলে সংবিধানের কোন জায়গাটা সংস্কার চায়। সাধারণ মানুষ প্রথম যেটা চায় সেটা হচ্ছে সংবিধানে যা আছে সেইটা প্রযুক্ত। গত 53 বছরে সংবিধান কাটাছেড়া করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় প্রভাব মুক্ত নির্বাচনে অংশ নিতে পারে নাই। আগে একটা ওই নির্বাচন করে দেখেন না যে প্রভাব মুক্ত, কোন ধরনের উদ্দেশ্য মুক্ত, স্বার্থ মুক্ত এবং জনগণকে ভয় দেখানো মুক্ত, মারামারি মুক্ত একটা নির্বাচন হয়েছে। নির্বাচন করেন একটা, নির্বাচনের জন্য তো কোনো সংস্কার দরকার নাই। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো মানে এখনকার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাজের ব্যাপারে তারপরে আমি ডাক্তার আব্দুল তুষার, জুলাই বিপ্লবের যত দফা ছিল সেই দফার কোন দফায় ছিল যে সংবিধান সংস্কার করা হবে? একদম সেটাই কোথাও ছিল না। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে চাই, আপনারা কি বোঝেন? বাংলাদেশের কোনো কিছু ঠিক ছিল না, বাংলাদেশ সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশকে আসলে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশ সব বদলে ফেলতে হবে, সব সংস্কার করে দিতে হবে। আমি এখন দেখতে পাচ্ছি লোকজন এসে এমন অবস্থা করছে, মানুষজন মেকআপ পার্লারের বাইরে দাঁড়িয়ে বলছে এই পার্লারেরও সংস্কার চাই, এখানে ভারতীয় কসমেটিক্স ব্যবহার করা হয়।
আমি একটা প্রশ্ন করি, আপনি ভারত বয়কট করছেন, ভারতীয় বংশোদ্ভূত, ভারতে পড়াশোনা করা, ভারতেই বড় হওয়া একজন নারী যিনি পড়াশোনা করতে কানাডায় গিয়ে রেসিডেন্সি নিয়ে কানাডা থেকে গিয়েছেন, তাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এসে আমাদের বিপিএল এ অংশ নিন। আপনি পপ ফেস্ট বন্ধ করে দিচ্ছেন, কিন্তু ক্রিকেট খেলার সাথে আপনি মিউজিক ফেস্ট করছেন। ক্রিকেটের জন্য নেচে গিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গানের বিশুদ্ধ অনুষ্ঠান করার জন্য ভেন্যু পাওয়া যাবে। কিসের সংস্কার এগুলো? কিন্তু আগের মতোই, সেই আগের মতো। আমার ইচ্ছা করে আমি বসে বসে সাদা সাদা কালা কালা তালি দিই, আমার ইচ্ছা করে আমি সবকিছু বন্ধ করে দিই। জি, আমি একটু এটা একটু জানতে চাই, মানে সংবিধান সংস্কার, মাসুদ কামাল, আমি বুঝতে পারছি আপনার শুনতে হয়তো সমস্যা হচ্ছে, তারপরেও আপনি কি এটা বলবেন? আমরা কদিন আগে শুনছিলাম হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তিনিও বলছেন যে এই সংবিধান গার্বেজ। আমি একটু আসলে আপনার কাছ থেকে বা আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, কি দেখেন আমাদের সংবিধানের সমস্যাটা কোথায়? এত সংস্কার আসলে কোথায় দরকার? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, একদমই না। উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাতে সংবিধানের সংস্কার দরকার। সংবিধানকে একজন উপদেষ্টা নাকি বলেছেন এরকম যে এটা গার্বেজ, তরুণ উপদেষ্টা নাকি বলেছেন। না, তো সংবিধানের কোন কোন জায়গাতে আসলে অসুবিধা, সমন্বয়, দুঃখিত, কোন একজন সমন্বয় বলেছেন, উনি এটা বললেন যে একজন সমন্বয় বলেছেন যে এই সংবিধান গার্বেজ। উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাগুলিকে আসলে এই গার্বেজ মনে হচ্ছে, কোন জায়গাগুলি আসলে বদলানো দরকার, পুরো সংবিধান বদলাতে হবে। এটা যিনি বলেছেন এটা উনি বলছেন, ওনারা তো মেধাবী মানুষ, তো মেধাবীদের বিষয়ে মন্তব্য করতে বলছেন আমার মতো মেধাহীনকে। বড় কঠিন প্রশ্ন ভাই এটা আমার জন্য। উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানিয়ে ফেলালেন, পুরো সংবিধানটাই গার্বেজ। এই সংবিধান যারা বানাইছেন ভাই, এরা এই দেশের অত্যন্ত মানে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, আইন সম্বন্ধে তাদের ভালো জ্ঞান আছে, তারা বানাইছেন। আর আমাদের এই মেধাবীর সমন্বয় ওটাকে গার্বেজ বানিয়ে দিলেন। ভাই এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই, সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এইগুলি হলো কি জানেন, যখন ওই যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার